আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ওয়েট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি মূল্য সংক্রান্ত কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আমাদের আলোচনায় আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর নির্ধারণ। কর নির্ধারণ আলোচনাটা একাদশ অধ্যায়ে আছে। এখানে আমরা মোট 5টি ধারা আছে একাদশ অধ্যায়ে। প্রথম ধারা হচ্ছে ধারা 73 কর নির্ধারণ, ধারা 74 সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণা, ধারা 75 সরবরাহকারীর মিথ্যা বর্ণনা, ধারা 76 কর সুবিধা প্রদান ও রদকরণ, ধারা 77 কর নির্ধারণী নোটিশের গ্রহণযোগ্যতা। কর নির্ধারণ কমিশনার বা ধারা 86 এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা কোনো ব্যক্তিকে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে তৎকর্তৃক প্রদেয় কর নির্ধারণের জন্য প্রাথমিক কারণ দর্শানো নোটিশ প্রদান করিতে পারিবেন। আমরা জানি ভ্যাটের দাখিলপত্র নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নিজেরাই দাখিলপত্র জমা করেন, নিজেরাই ক্যালকুলেট করে, যেটা ভ্যাট পেয়েবল এটা নিজেরাই ক্যালকুলেট করে দাখিলপত্রটা পেশ করেন। দাখিলপত্র পেশ করার পরে কমিশনার, যিনি ভ্যাটের কমিশনার অথবা ধারা 86 এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা, এখানে একটা লিস্ট দেয়া আছে ধারা 86 এর সারণীতে। আমরা যদি আগেও দেখেছি ওই লিস্টটা, এখন আর দেখছি না, আমরা পরে আসবো ওইটাতে। নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে তৎকর্তৃক প্রদেয় কর নির্ধারণের জন্য, তৎকর্তৃক বলতে ওই ব্যক্তি কর্তৃক, কোনো ব্যক্তিকে তৎকর্তৃক, ব্যক্তির সংজ্ঞায় আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান এটাকেই বুঝি, যিনি নিবন্ধিত, কর নির্ধারণের জন্য প্রাথমিক কারণ দর্শানো নোটিশ প্রদান করিতে পারিবেন। তার মানে প্রথমে একটা কারণ দর্শানো নোটিশ প্রদান করতে পারবেন। কি কি ক্ষেত্রে প্রদান করতে পারবেন? 4টা বিষয় বলা আছে। যদি কমিশনার বা ধারা 86 এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা দাখিলপত্র পরীক্ষা করিয়া দাখিলপত্রের যথার্থতা সম্পর্কে সন্তুষ্ট না হন বা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে কোন দাখিলপত্রে উক্ত ব্যক্তি উৎপাদ কর, সম্পূরক শুল্ক বা বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয় বিষয়ে মিথ্যা ঘোষণা বা অসত্য বর্ণনা প্রদান করিয়াছেন, বা টার্নওভার কর দাখিলপত্রে উক্ত ব্যক্তি কোন কর মেয়াদে তাহার টার্নওভার সম্পর্কে মিথ্যা ঘোষণা প্রদান করিয়াছেন। তাহলে আমরা দেখলাম যে উৎপাদ কর, সম্পূরক শুল্ক, বৃদ্ধিকারী এবং হ্রাসকারী সমন্বয় সম্পর্কে যদি কোনো মিথ্যা ঘোষণা বা অসত্য বর্ণনা প্রদান করে থাকেন এবং এটা যদি কমিশনার যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে উনি অসত্য বর্ণনা প্রদান করেছেন, তাহলে উনি 73 ধারা অনুযায়ী প্রাথমিক কারণ দর্শানো নোটিশ করতে পারবেন। 73 অনুযায়ী টার্নওভার কর দাখিলপত্রের ক্ষেত্রেও টার্নওভার সম্পর্কে যদি মিথ্যা ঘোষণা থাকে, কারণ আমরা জানি টার্নওভার কর দাখিলপত্রে টার্নওভার ব্যতীত আর কিছু নেই, টার্নওভারের উপরেই সরাসরি করটা ধার্য করা হয়। খ, যদি উক্ত ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হন, তাহলে নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলপত্র পেশ করতে ব্যর্থ হলেও আপনাকে কমিশনার কারণ দর্শানোর নোটিশ, প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ প্রদান করতে পারবেন। গ, যদি উক্ত ব্যক্তি প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন বা ফাঁকি প্রদান করেন বা পরিহার করেন।
তাহলে প্রদেয় কর যেটা আছে এটা পরিশোধে ব্যর্থতার জন্য, ফাঁকি প্রদানের জন্য বা পরিহারের জন্য আমরা কমিশনার একটা প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ করতে পারেন। ঘ, যদি উক্ত ব্যক্তি অর্থ ফেরত লাভের বা প্রত্যর্পণ পাওয়ার অধিকারী না হওয়া সত্ত্বেও তাহার বরাবর অর্থ ফেরত প্রদান বা প্রত্যর্পণ প্রদান করা হয়। রিফান্ডের অধিকারী না উনি, কিন্তু তারপরেও রিফান্ড যদি তাকে দেয়া হয় তাহলে। এখানে একটা কিওয়ার্ড হচ্ছে যুক্তিসঙ্গতভাবে। বিশ্বাস যেটা করবেন কমিশনার, এটা যুক্তিসঙ্গতভাবে করতে হবে, মানে বিশ্বাসের পিছনে একটা যৌক্তিক কারণ বিদ্যমান থাকতে হবে। যদি কমিশনার যুক্তিসঙ্গতভাবে এই বিষয়গুলা বিশ্বাস করে থাকেন, যে উৎপাদ কর, সম্পূরক শুল্ক, বৃদ্ধিকারী সমন্বয় বা হ্রাসকারী সমন্বয়ের সম্পর্কে মিথ্যা ঘোষণা প্রদান করেছেন, সেক্ষেত্রে এটা প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ করতে পারবেন। এই হচ্ছে উপধারা ১ ধারা ৭৩-এর। উপধারা ২-এ কি বলা আছে আমরা একটু পড়ে নিই। উপধারা ১-এর অধীন যে ব্যক্তির উপর কর নির্ধারণ করা হয় সেই ব্যক্তি উক্ত উপধারার অধীন কারণ দর্শানোর নোটিশে উল্লিখিত সময়সীমার মধ্যে লিখিতভাবে উক্ত নোটিশের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানির সুযোগ প্রদান করিতে হইবে। তার মানে এখানে লিখিতভাবে আপত্তির একটা বিষয় আছে। যখন নোটিশটা দেয়া হবে, নোটিশের এগেইনস্টে লিখিতভাবে আপত্তি প্রদান করতে হবে। আপত্তি প্রদান করলে তখন শুনানির সুযোগ প্রদান করিতে হইবে। অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট কমিশনার বা ধারা ৮৬-এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা উক্ত আপত্তি দাখিলের, যে আপত্তিটা দাখিল করবেন যিনি নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি, তার আপত্তি দাখিলের ১২০ দিনের মধ্যে যাহার মধ্যে উক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অনুমোদিত সময় অন্তর্ভুক্ত হইবে না বা কোনো আপত্তি দাখিল না করা হইলে উক্ত উপধারার অধীন নোটিশ জারির তারিখ হইতে ১২০ দিনের মধ্যে নোটিশ চূড়ান্তকরণের মাধ্যমে চূড়ান্ত কর নির্ধারণ করিতে পারিবেন, যাহাতে অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সহিত নিম্নবর্ণিত বিষয়াবলী উল্লেখ থাকিবে। তাহলে একটা টাইম ফ্রেম দেখলাম আমরা, যখন নোটিশটা পাওয়া হবে ওই নোটিশের বিরুদ্ধে আপত্তি যদি উত্থাপন না করেন তাহলে ১২০ দিনের মধ্যে এটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে, চূড়ান্ত কর নির্ধারণ করে ফেলবেন। আর যদি আপত্তি দেয়া হয় তাহলে আপত্তি দাখিলের ১২০ দিনের মধ্যে এটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে। যদিও এটা লেখা আছে নির্ধারণ করিতে পারিবেন, আসলে এটা ১২০ দিনের ভিন্ন কোনো টাইম ফ্রেম বলা নেই। তো ১২০ দিনের মধ্যেই এটা চূড়ান্তকরণ করতে হবে, মানে একটা টাইম ফ্রেম হচ্ছে ১২০ দিন। এখন কি কি বিষয়, অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সাথে কি কি বিষয় উল্লেখ থাকবে? ক, কর নির্ধারণের কারণ, কর নির্ধারণের ফলে প্রদেয় করের পরিমাণ এবং যাহার ভিত্তিতে উক্ত পরিমাণ কর নির্ধারণ করা হইয়াছে উহার বিবরণ। কারণ, পরিমাণ এবং যে ভিত্তিটা, যাহার ভিত্তিতে যে 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 কারণে যে পরিমাণ কর নির্ধারণ করা হয়েছে এবং কিসের ভিত্তিতে এটা নির্ধারণ করা হয়েছে এটার বিবরণ থাকতে হবে। যে তারিখের মধ্যে কর প্রদান করিতে হইবে সেই তারিখ, তবে উক্ত তারিখ নোটিশ জারির তারিখ হইতে কমপক্ষে ১৫ কার্যদিবস পরে হইতে হইবে। নোটিশ জারি যেটা হবে এর আরো ১৫
কার্যদিবস পরে হতে হবে। নোটিশ জারি বলতে যখন উপধারা ২ এর অধীনে কর নির্ধারণ করবেন তখন প্রাথমিক কারণ দর্শানোর নোটিশ না। পরে যেটা আ কর নির্ধারণ করবেন ওই সময় হইতে ১৫ দিন। কর নির্ধা গ কর নির্ধারণের বিরুদ্ধে আপিল দায়ের করিবার স্থান ও সময়। এই হচ্ছে ধারা ৭৩ এর প্রাথমিক আলোচনা। এখানে কর নির্ধারণ কিভাবে উপকর কমিশনার বা সারণী এই যে ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত কর্মকর্তারা কিভাবে কর নির্ধারণ করবে এই কার্যক্রমটুকু। ভ্যাটের ক্ষেত্রে আমরা জানি প্রতি মাসে আমরা একটি রিটার্ন সাবমিট করতে হয় যেটা পূর্ববর্তী ক্যালেন্ডার মান্থের যে আহ, অর্থনৈতিক কার্যক্রম তার উপর ভিত্তি করে প্রতি মাসের প্রথম ১৫ দিনের মধ্যে আমরা একটা রিটার্ন সাবমিট করি। এই রিটার্ন সাবমিট করার পরে কার্যক্রমটাকে আমরা যদি কোনো ভুল তথ্য দেই কিংবা আমরা যদি ইচ্ছাকৃতভাবে দাখিলপত্রে আমরা উৎপাদ কর, সম্পূরক শুল্ক, বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয় এগুলো যদি মিথ্যা ঘোষণা দেই এবং কমিশনার যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে আমাদের এগুলা যে ডাটাগুলো আমরা প্রোভাইড করেছি তা সঠিক নয়, সেক্ষেত্রে উনি নোটিশ করতে পারবেন এবং ওই নোটিশ পাওয়ার পরে একটা লিখিত জবাব দিতে হবে। ওই জবাব দেওয়ার পরে ১২০ দিনের মধ্যে এটা সমাপ্ত কার্যক্রম শেষ করতে হবে। আর যদি কেউ কোনো জবাব না দেন তাহলে ওই নোটিশের ১২০ দিনের মধ্যে এটা নোটিশের বিষয়বস্তু চূড়ান্তকরণ করে কর নির্ধারণ করতে পারবেন। কর নির্ধারণ করে যে আদেশটা হবে ওই আদেশে কর নির্ধারণের কারণ, কর নির্ধারণের ফলে করের পরিমাণ এবং যে ভিত্তিতে কর নির্ধারণ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ, যে তারিখে কর প্রদান করিতে হইবে ওই তারিখের উল্লেখ, এই তারিখটা ১৫ কার্যদিবস পরে হবে কর নির্ধারণের। আর যদি কেউ আপিল করতে চান কর নির্ধারণের বিরুদ্ধে তাহলে কোথায় গিয়ে আপিল করবেন? আপিল করিবার স্থান ও সময়। এই হচ্ছে আমাদের এই ধারার প্রাথমিক আলোচনা। এটুকু আলোচনার মধ্যে কোনো কোয়েশন আছে কিনা? স্যার সেকশনটা হলো কর নির্ধারণ, কিন্তু লেখা আছে অধিকাংশই যে ব্যর্থ হলে কি হবে বা কোনো জরিমানা এইসের বিষয়গুলি আছে। না, জরিমানা না, এটাই কর নির্ধারণ। আমরা হুম যেটা দেখেছি আগে, আমরা প্রথমে পড়েছি কারা কারা রেজিস্ট্রেশন করবে, হুম কারা কারা নিবন্ধিত হবে। এরপরে হুম দেখেছি আমরা যে ভ্যাটের রেটটা কত এই বিষয়ে হুম আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি রিটার্ন ফাইলিং কিভাবে করব, প্রতি মাসে হুম আমরা হুম রিটার্ন ফাইল করব, রিটার্ন ফাইলিং কি ক্যালকুলেশনটা কিভাবে করব এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে আহ করদাতার মানে ভ্যাট রেজিস্টার্ড যে পার্সন তার দিকের কাজ। এখন আমরা রিটার্ন জমা দেওয়ার পরে আমরা যা দিলাম তাই কি মেনে নেবে? তা তো নাও মানতে পারে, এটা তো চেক করবে। চেক আচ্ছা করে ওই যে দাখিলপত্র যেটা মানে রিটার্ন, এই দাখিলপত্র পরীক্ষা করে হুম দাখিলপত্রের যথার্থতা ঠিক আছে কিনা। আমরা যেমন ইনকাম ট্যাক্সে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট এর রিটার্ন সাবমিট করি, সাবমিট করার পরেই তো আমরা একটা অ্যাকনলেজমেন্ট পেয়ে যাই কিংবা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যায়। কিন্তু হুম চাইলে এরপরে আমরা জানি যে এটা অডিট হতে পারে কিংবা রিওপেন হতে পারে। ঠিক একইভাবে আমরা এখানে যে রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করলে এটা আবার আহ, এই- যদি কোনো ভুল পাওয়া যায় কিংবা কোনো মিথ্যা অসত্য ঘোষণা পাওয়া যায় সেক্ষেত্রে এখানে কমিশনার একটা নোটিশ দিবেন কারণ দর্শানোর জন্য, যেটা আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অডিটের যে নোটিশটা পাওয়া হয় নোটিশে অডিটের কারণগুলা বলা থাকে এই ধরনের কারণ দর্শানোর নোটিশ। এখানে বলা আছে আপনাকে লিখিত
আপত্তি দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মৌখিক আপত্তির মানে নেই, লিখিত ভাবে নোটিশের আপত্তির কথা মানে বলা। এটা হলো ট্যাক্স ভ্যাট ডিপার্টমেন্ট হলো তারা দেবে, তাই তো? ভ্যাট ডিপার্টমেন্টকে যে ব্যক্তির নামে নোটিশ করা হয়েছে ওই ব্যক্তি আপত্তি দেবে। যে নোটিশে আপনি বলেছেন যে বিষয়ে এটার ব্যাখ্যা দেবেন উনি। আচ্ছা। যেহেতু কারণ দর্শানো নোটিশ, এখন হুম, ওই ব্যাখ্যা শুনে তাহলে আপনি মানে আহ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন এই বিষয়ে। আচ্ছা। আপনার লিখিত ইয়ের মাধ্যমে তখন একটা কর নির্ধারণ করবেন হুম, কমিশনার। কর নির্ধারণ করার পরে আপনাকে দেবেন, যে লিখে দেবেন যে এই কারণে এত টাকা কর এসেছে আপনার, এটার বিস্তারিত একটা বিবরণ দেবেন, কি কি ভিত্তিতে উনি করেছেন, উনি এটা চেক করে দেখেছেন এই জায়গায় ঠিক নেই আপনার ক্যালকুলেশন, মানে ডিটেইল লিখে অ্যাসেসমেন্টটা করে দেবেন কত টাকা আসবে, এবং বলবেন যে এত তারিখের মধ্যে আপনি এই টাকা জমা দেন। এটা পরবর্তী 15 কার্যদিবসের পরে একটা তারিখ দেবেন, এত তারিখের মধ্যে জমা দেন। আর সেখানে লেখা থাকবে যে আপনি যদি সংক্ষুব্ধ হন তাহলে আপনি এই জায়গায় গিয়ে আপিল করতে পারবেন। তাহলে আচ্ছা, আচ্ছা। আপিলেরও একটা সুযোগ দেওয়া আছে। তো তার মানে আমরা বিগত ক্লাসের আলোচনা পর্যন্ত আমরা নিজেরা কিভাবে ক্যালকুলেট করে ভ্যাট কালেক্ট করব এবং ভ্যাট রিটার্ন জমা দেব এই বিষয়গুলো আলোচনা করেছি। এখন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পরবর্তী কার্যক্রম সম্পর্কে আজকের আলোচনা আমরা করছি। যে রিটার্ন জমা দেওয়ার পরে কি হতে পারে। পরে যখন কমিশনার দেখবেন যে এটা সঠিক না, যথার্থতা সম্পর্কে উনি সন্তুষ্ট হবেন না, তবে এটা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু এখানে একটা শব্দ বা বলা আছে, তো বা বলা এটা বাদ দেয়া হয়েছে, মানে এই যে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করার অংশটুকু না করে যদি বলা হয় যে যদি মানে কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা দাখিলপত্র পরীক্ষা করিয়া দাখিলপত্রের যথাযথতা সম্পর্কে সন্তুষ্ট না হন, সন্তুষ্ট না হলেই উনি আপনাকে কারণ দর্শানোর নোটিশ করতে পারেন। এরপরে বা দিয়ে এটা অ্যাড করা হয়েছে, এটা আমি পার্সোনালি মনে করি এটা এবং বলা উচিত ছিল। এবং যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে, তাহলে তুমি নোটিশ করতে পারবে। তো নোটিশ কিন্তু এই করে যুক্তিসঙ্গত বা বিশ্বাস এগুলি তো আপনার তাহলে মানে এখানে আসলে হওয়া উচিত ছিল আইনসঙ্গত ভাবে, যেটা হওয়া উচিত সেটা না আহ হলে। না, এখন তো এই বিষয়টা যেহেতু একটা এস্টিমেট করার বিষয়, আমরা যে অ্যামাউন্ট গুলা উৎপাদ কর, সম্পূরক শুল্ক, হ্রাসকারী সমন্বয়, তো এখানে যৌক্তিক কারণটাই গুরুত্বপূর্ণ। এখানে আইনত করেছেন কিনা এটাও দেখবে অবশ্যই। মনে করেন হুম, ভ্যাটের হুম, রেটটা আপনি সঠিকভাবে দিয়েছেন কিনা, এটা আইনসঙ্গত একটা হুম, হুম, বিষয়। হুম, আবার আপনি আপনার টার্নওভার কিংবা উৎপাদ কর যেটা দিয়েছেন হুম। এটা আহ, যৌক্তিক দিয়েছেন কিনা, যুক্তিসঙ্গত ভাবে দিয়েছেন কিনা। মার্কেট ভ্যালু অনুযায়ী হয়েছে কিনা বা হ্যাঁ, কিংবা আসলে এটা হুম, ঠিক যৌক্তিক কিনা। আপনার ব্যাংকে হয়তো ডিপোজিট আছে ১ কোটি টাকা। আপনি আপনার টার্নওভার দেখিয়েছেন ৫০ লাখ টাকা। তো এটা হুম, যৌক্তিক কিনা? আচ্ছা, আচ্ছা। এইজন্য যুক্তিসঙ্গত হুম, ওয়ার্ডটা ইউজ করা হুম, হয়েছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? রাতুল ভাই ক্লিয়ার এটা? জি বস। আমরা এখন হচ্ছে ভ্যাট ডিপার্টমেন্ট কি করতে পারে রিটার্ন দেওয়ার পরে এই বিষয়গুলা জানছি। যে ভ্যাট ডিপার্টমেন্ট কি করতে পারে, খালিদ হাসান ভাই? জি স্যার, ক্লিয়ার। এটা মানে এক ধরনের ইনকাম ট্যাক্সের হিসাবে আমরা অডিটের মতো আর কি। ফাইল রিটার্ন জমা দেওয়ার পরে অডিট হবে কিভাবে, যদিও ব্যাটে এইটাকে অডিট বলছি না আমরা, কিন্তু এটাই একটা অ্যাসেসমেন্টের ইয়ে, আর না হলে তো আমরা যেটা জমা দিয়েছি এটাই কন্টিনিউ করবে। এখন আমরা ধারা ৩-এ যাই। এই বিষয়টা উনি কতদিন করতে পারবেন, এই বিষয়গুলাই বলা আছে উপধারা ৩-এ। কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা কর মেয়াদ সমাপ্তির ৫ বৎসর
তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ বৎসরের অধিক কাল পরে উল্লিখিত কর মেয়াদের জন্য সংশোধিত কর নির্ধারণ সহ কোনো কর নির্ধারণ করিতে পারিবেন না, যদি না কিছু কিছু বিষয় এখানে করা হয়েছে কি কি ক্ষেত্রে পারবেন। যদি না ক নিবন্ধিত ব্যক্তি দাখিলপত্র পেশকরণে ইচ্ছাকৃতভাবে অবহেলা বা প্রতারণা করেন, কোনো কর মেয়াদের জন্য দাখিলপত্র পেশ না করেন, বা কর মেয়াদে প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অর্থ ফেরত প্রদানের জন্য আবেদন করেন, বা নিবন্ধিত ব্যক্তি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কোনো তথ্য গোপন করেন, বিকৃত করেন, বা মিথ্যা তথ্য প্রদানপূর্বক কর চালানপত্র ইস্যু করেন, বা উদ্দেশ্যমূলকভাবে এই সকল বা অন্য কোনো অপরাধ করেন, বা আদালত বা আপিলেট ট্রাইব্যুনাল মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকরণের জন্য সংশোধিত কর নির্ধারণের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে আমরা টাইম বার দেখলাম যে 5 বছর। 5 বছরের মধ্যে আমাদেরকে অবশ্যই যে যখন রিটার্ন সাবমিট করব তার 5 বছর পরে আর এই ধারায় কোনো নোটিশ করা যাবে না। আর শতভাগ রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আরো কম, 3 বছর। তার মানে আমরা রিটার্ন সাবমিট করে ফেললে 5 বছর অতিক্রম হয়ে গেলে আর এটা নিয়ে কোয়েশ্চন আসবে না। তবে আসবে যদি আমরা রিটার্ন সাবমিট না করি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে বা কোনো প্রতারণা করি, অর্থ ফেরত প্রদানের পাওয়ার জন্য আবেদন করা হয় এইসব কারণে, কিংবা আদালত বা আপিলেট ট্রাইব্যুনালের অর্ডার অনুযায়ী যদি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে। তাহলে আমরা একটা টাইম ফ্রেম দেখলাম এখানে 5 বছর। চার, নিম্নবর্ণিত ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তাকে কোনো সুদ বা জরিমানা আরোপে ও আদায়ে বাধা সৃষ্টি করবে না, যথা ক প্রদেয় মূসক সম্পূরক শুল্ক বা টার্নওভার কর পরিশোধের মূল ধার্য তারিখ হইতে হিসাব করিবার ক্ষেত্রে। যে মূল ধার্য তারিখ আছে ওই ধার্য তারিখ থেকে হিসাব করবেন। এই ক্ষেত্রে এখানে যে টাইম ফ্রেম বলা আছে 120 দিনের মধ্যে করবেন বা 5 বছরের মধ্যে করতে হবে, এখানে কোনো বাধা হবে না। এইসব বিষয় এই ধারার কোনো কিছুই বাধা হবে না সুদ জরিমানা আরোপে ক্ষেত্রে। ক হচ্ছে প্রদেয় মূসক সম্পূরক শুল্ক বা টার্নওভার কর পরিশোধের মূল ধার্য তারিখ হইতে হিসাব করিবার ক্ষেত্রে, বা খ হচ্ছে কোনো ব্যক্তি অর্থ ফেরত ক্লাবের অধিকারী না হওয়া সত্ত্বেও যদি তাহাকে কোনো অর্থ প্রদান করা হয় এবং উপর্যুক্ত ভাবে ফেরত প্রদানকৃত অর্থ সমন্বয়ের নিমিত্তে কোনো কর নির্ধারণের উদ্ভব হয়, তাহা হইলে উক্ত তারিখে উক্ত ব্যক্তিকে অর্থ ফেরত প্রদান করা হইয়াছিল সেই তারিখ হইতে হিসাব করিবার ক্ষেত্রে। যদি কাউকে রিফান্ডের জন্য দিয়েছেন, দেওয়াও হয়ে গেছে রিফান্ড, কিন্তু পরে দেখা গেল যে না এটা উনি মানে এই রিফান্ডটা উনি প্রাপ্য না, উনার প্রাপ্য না, সেক্ষেত্রে ওই যে যখন টাকাটা দেয়া হয়েছে, যে অর্থটা দেয়া হয়েছে যে তারিখে, ওই তারিখ থেকে ক্যালকুলেট করার ক্ষেত্রে। দাখিলপত্র পরীক্ষায় উপকরণ কর রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণের অনিয়ম উদ্ঘাটিত হইলে সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কর্মকর্তা উপধারা
2 বর্ণিত পদ্ধতি অনুসরণ করিয়া প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন। আচ্ছা, দেখেন আমরা যেটা দেখলাম যে উৎপাদ কর, সম্পূরক শুল্ক বা বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয় সম্পর্কে যদি কোনো মিথ্যা ঘোষণা থাকে তাহলে এটা কমিশনার করবেন। আর সহকারী কমিশনার থেকে আপওয়ার্ড ঊর্ধ্বতন যারা আছেন তারা উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম থাকে তাহলে তারা ধারা 2 অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন, মানে নোটিশ প্রদান করবেন। নোটিশ প্রদানের পরে আপনি লিখিত রিপ্লাই দিবেন, লিখিত রিপ্লাই দেওয়ার পরে কার্যক্রম গ্রহণ করবেন। কোনো কোয়েশ্চেন আছে কিনা এইটুকু আলোচনায়? আলোচনাটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার স্যার। আমরা রিটার্ন সাবমিশনের পরবর্তীতে কি হতে পারে? এখন হ্যাঁ, উৎপাদ কর নিয়ে কিন্তু সহকারী কমিশনার কিছু বলতে পারবেন না, কিংবা ওই মানে এর নিচে যারা আছে তারা কিছু কোনো কার্যক্রম নিতে পারবে না। আর এখানে ধারা 86 এর সারণীতে বর্ণিত যথাপযুক্ত কর্মকর্তার আমরা একটা লিস্ট দেখেছিলাম আগেই। আমরা কমিশনার বা যথাপযুক্ত কর্মকর্তা, এখানে কমিশনার, অতিরিক্ত কমিশনার, এর কি থ্রেশহোল্ড স্যার? হ্যাঁ, যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা, এখানে এই 6 ধরনের ব্যক্তি আছেন। তো এটা এটা একটা ক্ষমতা দেয়া হয়েছে আর কি, যে কত টাকা কে পর্যন্ত কে ইয়ে করতে পারবেন। 4 লাখ টাকা হলে রাজস্ব, 4 লাখ টাকা পর্যন্ত রাজস্ব কর্মকর্তা এটা করতে পারবেন। 4 লাখের উপরে যদি হয়, 10 লাখ হয় সহকারী কমিশনার, 20 লাখ পর্যন্ত উপকমিশনার, যুগ্ম কমিশনার হচ্ছে 30 লাখ পর্যন্ত, আর 40 লক্ষ পর্যন্ত অতিরিক্ত কমিশনার, আর 40 লক্ষের উপরে হচ্ছেন কমিশনার। এটা হচ্ছে ন্যায় নির্ণয়ার্থ কার্যধারা গ্রহণে মূসক কর্মকর্তাদের আর্থিক সীমা। আর্থিক সীমাটা বলা আছে, কোর্টের যেমন আর একটা সীমা দেয়া থাকে, এখানেও এটা আর্থিক সীমা বলা আছে। আর উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে সহকারী কমিশনারই এটা ইয়ে করতে পারবেন, ওই আর্থিক সীমা অনুযায়ী না, এটা উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে। দেখেন এই এই আলোচনাটুকু ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের রিটার্ন সাবমিশন পরবর্তী ফার্স্ট স্টেজ, কি কি কার্যক্রম নিতে পারে আমাদের রিটার্নের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে যদি উপধারা 1 এর অধীনে কোনো নোটিশ হয়, ধারা 73 1 এর অধীনে, তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে এটা নোটিশের এগেইনস্টে একটা রিপ্লাই দেয়া, লিখিত রিপ্লাই দেয়া। এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। না দিলে 120 দিনের মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে। দিয়ে দিলেও 120 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তবে যখন আমরা রিপ্লাই দেব ওই রিপ্লাই এর 120 দিনের মধ্যে হবে। সেক্ষেত্রে 120 দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরেই অ্যাসেসমেন্টটা করা হয়, মানে শেষ সময়ে। তো এখানে যদি অ্যাসেসমেন্টে আমরা সংক্ষুব্ধ হই তাহলে আমরা আপিল করতে পারবো। আপিলের প্রসিডিউরটা আমরা পরে আলোচনা করব, পরবর্তী ইউনিটে আমাদের আপিল আসবে। আর এই কার্যক্রমটা 5 বছর পর্যন্ত নিতে পারবেন। 5 বছর অতিক্রম হয়ে গেলে আর কোনো কোয়েশন করতে পারবেন না। আর শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হচ্ছে 3 বছর। আর কিছু কিছু ক্ষেত্রে যে কোনো সময়ই করতে পারবেন, ওই 5 বছরের বিষয় নেই। যেমন আপনি রিটার্ন সাবমিট না করলে, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি ট্রাইব্যুনাল কিংবা আদালতের অর্ডার থাকে কোনো চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে খুব
গুরুত্বপূর্ণ ধারা ৭৩ ধারা। ধারা ৭৪, সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণা। সরবরাহ গ্রহীতা কর্তৃক প্রতারণামূলক মিথ্যা বর্ণনার কারণে যদি কোনো সরবরাহকারী ভুলবশত করযোগ্য সরবরাহকে শূন্যহার বিশিষ্ট সরবরাহ বা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ গণ্য করেন, তাহা হইলে কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা শুনানির সুযোগ প্রদান করিয়া বিলম্বে মূসক পরিশোধের ফলে প্রদেয় কোনো সুদ বা জরিমানা সহ উক্ত সরবরাহের ক্ষেত্রে প্রদেয় মূসক পরিশোধের লক্ষ্যে সরবরাহ গ্রহীতা বরাবর কর ধার্য করিতে পারিবেন এবং সরবরাহ গ্রহীতা নিবন্ধিত হোক বা না হোক উক্তরূপ কর নির্ধারণ গ্রহীতা কর্তৃক প্রদেয় মূসক নির্ধারণ বলিয়া গণ্য হইবে। এটা একটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে গিয়ে যদি সরবরাহ যিনি গ্রহণ করলেন, আপনার ক্রেতা যিনি, উনি যদি একটা ঘোষণার কারণে এটা যদি শূন্য হার বিশিষ্ট হয়, উনি যদি মিথ্যা ঘোষণা করেন, শূন্য হার বিশিষ্ট সরবরাহ কিংবা অব্যাহতিপ্রাপ্ত উনি যদি বলে নিয়ে যান, সেক্ষেত্রে যিনি ক্রয় করলেন তাকেও ভ্যাটের আওতায় আনার এবং তার কাছ থেকে ভ্যাট আদায়ের বিষয়টুকুই এখানে বলা হয়েছে। উপধারা ২, কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা সরবরাহ গ্রহীতা বরাবরে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের পাশাপাশি নিম্নবর্ণিত বিষয় উল্লেখ করিয়া কর নির্ধারণ নোটিশ প্রেরণ করিবেন, যথা ক, কর নির্ধারণের কারণ, খ, কর নির্ধারণের ফলে মূসকের পরিমাণ, গ, উক্ত মূসক প্রদেয় হইবার তারিখ এবং ঘ, কর নির্ধারণের বিরুদ্ধে আপিল করিবার স্থান ও সময়। তাহলে আমরা দেখলাম যে সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণার কারণেও তাকে করের আওতায় নিয়ে আসা সম্ভব এবং একটা নোটিশের মাধ্যমে তার কাছ থেকে কর আদায় করা সম্ভব এবং উনিও চাইলে ওই নোটিশের এগেনস্টে আপিল করতে পারবেন, আপিলেরও একটা সুযোগ আছে। উপধারা ৩, উপধারা ১ এর কোনো কিছুই কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা সরবরাহকারীর নিকট হইতে উক্ত সরবরাহের ক্ষেত্রে প্রদেয় মূসক, সুদ বা জরিমানা আদায় করিতে বাধা সৃষ্টি করিবে না এবং তিনি সরবরাহকারীর নিকট হইতে প্রদেয় পরিমাণের অংশবিশেষ এবং গ্রহীতার নিকট হইতে অংশবিশেষ আদায় করিতে পারিবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে উপরের কার্যক্রম না নিলেও সরবরাহকারীর কাছ থেকে এটা আদায় করা যাবে এবং সরবরাহকারী এটা বলে পার পাবেন না যে সরবরাহ গ্রহীতা এখানে মিথ্যা ঘোষণা দিয়েছিলেন, সেজন্য আমি দিয়ে দিয়েছি। কারণ উপধারা ৩-এ এসে আবার সরবরাহকারীকেও এখানে ইনক্লুড করা হয়েছে। উপধারা ৪, সরবরাহ গ্রহীতা কর্তৃক প্রতারণা বা মিথ্যা বর্ণনার কারণে যদি কোনো সরবরাহকারী কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা বরাবরে মূসক, সুদ বা জরিমানা পরিশোধ করিয়া থাকেন, তাহা হইলে সরবরাহকারী উক্তরূপ সরবরাহের জন্য গ্রহীতার নিকট হইতে উক্ত পরিমাণ অর্থ আদায় করিতে পারিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি আপনাকে বাধ্য হয়ে দিতে হয় তো এটা সরবরাহ গ্রহীতার নিকট থেকে আপনি আদায় করতে পারবেন। এই হচ্ছে সরবরাহ গ্রহীতার মিথ্যা ঘোষণার বিষয়। কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে?
ক্লিয়ার হয়েছে কিনা এইটুকুই? ক্লিয়ার স্যার। মানে যিনি ক্রেতা, সরবরাহ হ্যাঁ, গ্রহীতা কিন্তু ক্রেতা, তাকেও ক্রেতা যদি এর আওতায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মিথ্যা ঘোষণার আওতায় নিয়ে হ্যাঁ, আসে। নিয়ে একটা আসা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রেতার জন্য বিক্রেতার যদি অতিরিক্ত কোনো ভ্যাট দিতে হয়ে থাকে পরে মূসক, সুদ হুম, এবং জরিমানাও, তাহলে এটা কিন্তু সরবরাহকারী উক্তরূপ সরবরাহের জন্য গ্রহীতার নিকট হইতে উক্ত পরিমাণ অর্থ আদায় করিতে পারিবেন। হুম। আদায় করার একটা বিষয় বলা আছে। তার মানে এখানে আদায় করার জন্য আ যে আইন আছে, ওই আইনে উনি মামলা মোকদ্দমা করেও আদায় করতে পারবেন। মানে এটা উনার পাওনা। উনি যদি দিয়েও দেন সরবরাহকারী, সেক্ষেত্রে উনি আদায় করতে পারবেন এটা। আদায় করা হুম। আইনি সুযোগ দেয়া আছে এখানে। কারণ আদায় হয়তো অ যে আইনে হবে, ওই আইনে আমাদেরকে করতে হবে। যে মামলা দিতে হবে। সিভিল প্রসিডিউর আছে এটা। কিন্তু এখানে এই আইনে বলা আছে, ভ্যাটের আইনে যে আদায় করতে পারবেন। এক্ষেত্রে স্যার নিবন্ধিত অনিবন্ধিতর কোনো বিষয় না, মনে হয় না, না? কিছুই নাই। কোনো হুম, বিষয় নাই এক্ষেত্রে। এক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিতর বিষয় নাই। সরবরাহকারীর মিথ্যা ঘোষণা। এখন সরবরাহকারী যদি মিথ্যা ঘোষণা করেন, যেটা একটা কমন মানে সিনারিও আমাদের এখানে। যেই ক্ষেত্রে কোনো অনিবন্ধিত ব্যক্তি কোনো সরবরাহ গ্রহীতার নিকট পণ্য সরবরাহ করেন এবং কর চালানপত্র পত্র গণ্য করিয়া কোনো মিথ্যা দলিল ইস্যু করেন, যাহা উক্ত সরবরাহকে একটি করযোগ্য সরবরাহ বলিয়া প্রতীয়মান করে, সেই ক্ষেত্রে উক্ত সরবরাহ করযোগ্য সরবরাহ বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যক্তি নিবন্ধিত হইয়া থাকিলে সরবরাহের ক্ষেত্রে যে হার প্রযোজ্য হইত, সেই সেই হারে কর আদায়যোগ্য হইবে। তবে শর্ত থাকে যে যদি দলিলাদিতে উচ্চতর বা হার প্রদর্শিত বা অনুমিত হয়, তাহা হইলে উচ্চতর হার প্রযোজ্য হইবে। এই ক্ষেত্রে আমরা সরবরাহকারীর মিথ্যা ঘোষণার বিষয়টা দেখলাম। এখানে যদি আহ অনিবন্ধিত ব্যক্তি, যদি আমরা যে ইনভয়েস গুলা দেখি, বাইরের ইনভয়েস গুলা খেয়াল করলে দেখবেন উপরে লেখা থাকে ট্যাক্স ইনভয়েস। ইনভয়েসে অনেক সময় ট্যাক্স ইনভয়েস দেয়া লেখা থাকে। সবগুলা ইনভয়েস কিন্তু ট্যাক্স ইনভয়েস না। আমরা যে মূসক ৬.৩ যেটা বলি আমাদের ভ্যাট আইনে, এগুলা হচ্ছে ট্যাক্স ইনভয়েস। তো ট্যাক্স ইনভয়েস, মনে করেন একজন অনিবন্ধিত ব্যক্তি, উনি একটা প্রোডাক্ট বিক্রি করে ফেললেন কিংবা একটা সার্ভিস প্রোভাইড করে ফেললেন। উনি বললেন যে আমার এটাতে 15% কিংবা এই 5% যে হারেই হোক একটা ভ্যাট আছে। ভ্যাট আছে বলে উনি ভ্যাট সহ মূল্যটা আদায় করে নিলেন। তো এই ক্ষেত্রে যদি উনি আদায় করে থাকেন, তাহলে এটা দিতে হবে। অনিবন্ধিত বলে যে উনি এটা দিবেন না, তা না। উনি নিবন্ধিত হইয়া থাকিলে সরবরাহের ক্ষেত্রে যে হার প্রযোজ্য হইবে, সেই হারে কর আদায়যোগ্য হইবে। ক্লিয়ার কিনা এটুকু? খালিদ হাসান ভাই, জি স্যার, ক্লিয়ার। আমরা যারা ভ্যাট রেজিস্টার্ড না কিন্তু ভ্যাট আদায় করে ফেললেন, প্রোডাক্টের সাথে বললেন আমার ভ্যাট আছে, তো যারা ভ্যাট রেজিস্টার্ড না তারা কিন্তু ভ্যাট আদায় করতে পারবেন না। যদি করে থাকেন তাহলে তাকে অবশ্যই এটা ওই নিবন্ধিত ব্যক্তির মতোই তার উপরে এই কর আদায়যোগ্য হবে ওই হারেই, নিবন্ধিত হলে যে হারে হতো। সেটা আইডেন্টিফাই কিভাবে হবে স্যার? মানে ধরেন, একেবারে সিম্পল। আপনার কাছে মনে করেন মনে হলো এই জন্যই আমাদের
কর চালান যেটা আমরা বলি ট্যাক্স ইনভয়েস, এটাতে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার লেখার বাধ্যবাধকতা আছে। এক, দুই হুম। হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে দর্শনীয় স্থানে ভ্যাট নিবন্ধনটা ভ্যাট নিবন্ধন সার্টিফিকেটটা ঝুলিয়ে রাখার বিধান আছে। তো হুম। এখন মনে করেন আপনার কাছ থেকে একজন ভ্যাট নিয়েছে, কেউ একজন, সে নিবন্ধিত না, কিংবা ভ্যাট চালান দিয়েছে আপনাকে, আপনি পেমেন্ট করে দিয়েছেন ভ্যাটটা, নিবন্ধিত না না কিন্তু চালান ঠিকই দিয়েছে, মানে ভ্যাট উল্লেখ করে আপনাকে দিয়েছে, ওই ক্ষেত্রে তাদের কাছ থেকে সরকার কিভাবে ভ্যাটটা আদায় করবে? সে তো নিবন্ধিত না। তাই বলা আছে যে ওই ব্যক্তি যদি নিবন্ধিত হতেন, সেক্ষেত্রে যে পরিমাণ ভ্যাট হতো, যে রেটে যেভাবে, ওইভাবেই ভ্যাটটা আদায় করা হবে তার কাছ থেকে। স্যার এটার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার আছে। মানে আচ্ছা, তখন তো আমরা ফার্মে ছিলাম, আচ্ছা, তো তখন তো এরকম পড়াশোনা হতো তো অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, তো যে কারণে ওই একবার একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো তারা এরকম ভ্যাটের টাকা নিছে, বাট ভ্যাটের নাম্বার নাই। আচ্ছা, তো যখন বলা হয়েছে, তো বলে যে এখনো বসে নাই, তো দিবে। তো বলে যে না, তখন তো স্যার আসলে নতুন নতুন, তো বলছে না না না, আপনারা না দিলে আমরা টাকা দিব না। আলটিমেটলি ফেরত দিছে। বাট স্যার এটা বাংলাদেশে কিন্তু একটা বড় প্র্যাকটিস রেস্টুরেন্টটা করে, তাদের আদৌ অনেক সময় নিবন্ধন থাকে কিনা, বাট ভ্যাটের টাকা কিন্তু নিয়ে নেয়। এটা একটা মানে আমি একটা এক্সপেরিয়েন্স বলি। একটা চেইন রেস্টুরেন্ট, ভালোই নাম করা, যে মোটামুটি নাম করা চেইন রেস্টুরেন্ট। তো তারা 3-4টা জায়গায় আহ, তাদের ব্যবসা পরিচালনা করছে। তারা ভ্যাট নিবন্ধিত একটা জায়গায় তারা ভ্যাট নিবন্ধিত। তো আমাদের ওই যে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে ইয়েটা ছিল, সুযোগটা ছিল আগে, যে আপনি চাইলে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হতে পারবেন, একটা জায়গায় ভ্যাট রেজিস্ট্রেশন থাকবে। এখন তো এটাতে চেঞ্জ আনা হয়েছে এই বছর, যে কেন্দ্রীয় নিবন্ধিত হতে পারবেন, কিন্তু আপনি অনলাইনে সফটওয়্যার মেনটেন করতে হবে যাতে করে। তো এক জায়গায় ভ্যাট নিবন্ধিত, ওই ভ্যাট নিবন্ধন নাম্বার দিয়েই তারা 3টা জায়গা 4টা জায়গায় কার্যক্রম চালাচ্ছে। ওই যে ভ্যাটটা, মানে যে জায়গায় নিবন্ধিত, তার মানে উনি একটা রেস্টুরেন্টই দেখাচ্ছেন, বাকি রেস্টুরেন্ট গুলাতে যে ভ্যাটটা ইয়ে হচ্ছে এটা উনি দেখাচ্ছেন না। তো এখন থেকে অবশ্যই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা ওই এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত, ওই এলাকার নিবন্ধন দিতে হবে লোকালি। তো এই ক্ষেত্রে যদি তারা তো ভ্যাট আদায় করছে, মানে অন্যান্য ব্রাঞ্চ থেকে তো ভ্যাট আদায় করছে, তো ভ্যাট আদায় করার পরে এটা দেয়া হচ্ছে না। তো আমাদের দেশে ভ্যাটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ, ভোক্তা যারা, তারা পূর্ণাঙ্গভাবে ভ্যাট প্রদান করছেন বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে। ভ্যাট গুলা কিন্তু দেয়া হচ্ছে, কারণ প্রাইসের সাথেই তো এটা ইনক্লুডেড, যেটা ভ্যাট আমরা দিচ্ছি। কিন্তু এই ভ্যাটটা সঠিক পদ্ধতিতে সরকারি তহবিলে জমা হচ্ছে না। যে পরিমাণ জমা হচ্ছে এটা সঠিকভাবে হচ্ছে না, এরকম বিভিন্ন গ্যাপ দেখা যায়। অনেকে নিবন্ধিত না ভ্যাট আদায় করে ফেলেন, কিংবা তার প্রাইসের সাথে তো ভ্যাট ইনক্লুডেড থাকেই। তো এটা সরবরাহকারীর মিথ্যা স্যার আসলে ফ্র্যাঙ্কলি বললে কি স্যার, যাদের উপরে ভ্যাটটা অ্যাপ্লিকেবল এখন, সেটা প্রতিষ্ঠান হোক বা স্যার এরকম রেস্টুরেন্ট হোক, তাদের জন্য ভ্যাট হয়ে গেছে একটা ইনকামের উৎস এখন। হ্যাঁ, ভ্যাটটা একটা বড় ইনকামের উৎস হয়ে গেছে, এটা আপনি ঠিক বলেছেন। ভ্যাটটা একটা ইনকামের উৎস হয়ে গেছে। এখানে ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত যারা আছেন তাদের ব্যর্থতার কারণে, কিংবা তাদের সাথে লিয়াজও থাকার কারণে এটা হয়ে গেছে ভ্যাট। আমরা মনে করেন হোটেল, রেস্টুরেন্ট, এগুলাতে কিন্তু আমরা ভ্যাট দিচ্ছি, প্রত্যেকটা জায়গাতেই ভ্যাট চার্জ করছে, অধিকাংশ ক্ষেত্রেই। খুব কম যে ভ্যাট চার্জ করে না।
যেগুলা মোটামুটি সফটওয়্যার বেসড আছে, যাদের হিসাব নিকাশ কিংবা প্রায় সবগুলাই আছে। আমরা যদি একটা শহর এলাকার কথা চিন্তা করি কিংবা একটু স্ট্যান্ডার্ড লেভেলে আমরা যে কোনো একটা রেস্টুরেন্ট কিংবা হোটেলের কথা চিন্তা করি, এই ভ্যাটটা গিয়ে দেখা যাচ্ছে যে পরিমাণ ভ্যাট আমরা দিচ্ছি, ওই পরিমাণ ভ্যাট তো সরকারি কোষাগারে জমা হচ্ছে না, অনেক কম হচ্ছে। তো তার মানে এই যে অর্থটুকু আছে, এই অর্থটুকু তো সরকার ভোক্তা দিয়েছে সরকারকে, কিন্তু ভোক্তার কাছেও এটা নেই, সরকারের কাছেও নেই। মধ্যস্বত্বভোগী যারা আছেন এখানে ভ্যাটের সাথে জড়িত আহ, এ, ব্যবসায়ী, ব্যবসায়ীর কাছে আছে। এখন ব্যবসায়ী যদি কোনোভাবে ভ্যাট কার্যক্রমে নিয়োজিত যারা, তাদের সাথে ম্যানেজ করে ফেলেন এই বিষয়টা, ম্যানেজ করে যদি উনি মিথ্যা ঘোষণা দেন, যেটা আমরা আগে পড়লাম এখানে কর নির্ধারণের ইয়েতে, যে উৎপাদ কর সম্পর্কে উনি যদি মিথ্যা বর্ণনা দেন, দিয়ে দেন, তাহলে তো এক্ষেত্রে আর সরকারের একটা তহবিলে, সরকারি তহবিলে জমা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ ঠিকই ভ্যাট দিচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে ভ্যাটের কারণে প্রাইস ঠিকই বেড়েছে, কিন্তু রাজস্ব আদায় ওই অনুযায়ী বাড়েনি। এটা রাজস্ব আদায়ের ব্যর্থতা, আমাদের দেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটা একটা ব্যর্থতা, ভ্যাট আদায়ের ক্ষেত্রে ব্যর্থতা। একেবারেই কারেক্ট বলেছেন। এবং এই জিনিসটা আমরা যারা ভ্যাট পেয়ার যারা আছি, ভোক্তারাই তো ভ্যাট দিচ্ছেন, তো তাদের এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা দরকার যে আমি যে ভ্যাটটা দিলাম এই ভ্যাটটা সরকারি তহবিলে জমা হলো কিনা, এবং আরো অনেক টেকনোলজি ইউজ করা উচিত যাতে করে ভ্যাটটা জমা হয় সঠিকভাবে। যেটা আমরা ওই যে বিড়ি সিগারেটের ক্ষেত্রে দেখেছিলাম, ব্যান্ড রোলের বিষয়টা আছে, স্ট্যাম্প ব্যান্ড রোলের বিষয় আছে। এভাবে কোনো না কোনো পদ্ধতি দেয়া উচিত যেটা আমরা ভ্যাট ইয়ে করবো। এই ক্ষেত্রে স্যার যে ভ্যাটটা আমরা দিচ্ছি না, ধরেন এই যে সুপার শপ গুলায় বা হোটেল টোটেল যেখানে রেস্টুরেন্টে, ওরা যে আমাদের স্লিপটা দেয় এখানে, এটা তো অটোমেটেড একটা, এইটা কি এনবিআর এর সাথে বা এই ট্যাক্স কর্তৃপক্ষের সাথে কোনোভাবে যুক্ত না, সফটওয়্যার বা সার্ভারের সাথে? একটা মেশিন আছে যেটা সরাসরি যুক্ত, তিনি তো ওটাকে ইলেকট্রনিক ইউজ করে না। ক্যাশ রেজিস্টার মেশিন যেটা, এটা আপনি দেখবেন আমরা যদি ইয়েতে দেখি, এনবিআর এর ওয়েবসাইটেও দেখি, এটার এগেনস্টে আপনি যে ইয়েটা পাবেন, আহ, যে ইএফটিএমএস মেশিন যেটা আর কি, এটা এগেনস্টে আবার লটারি হয়। আপনি ওইটা যদি জমা দেন তাহলে এটা লটারি একটা হয়, এনবিআর এটার লটারিতে কিছু প্রাইজও দেয়া হয় যখন আপনি এটার এগেনস্টে একটা কোড পাবেন। আপনি যেটা বললেন হুম হুম। ইয়েতে, যেমন আমি দেখাই আপনাকে, এখানে দেখেন এটা হচ্ছে নভেম্বর 2022-এ কারা কারা পুরস্কার পেয়েছেন ইএফডি তে ট্যাক্স দেওয়ার জন্য, মানে ইএফডি মেশিন সিস্টেমে, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস, এটাতে আপনার পেমেন্ট করেছেন, এটার মাধ্যমে রিসিপ্ট ইনভয়েস দিয়েছে আপনাকে, আপনি ওই নাম্বার অনুযায়ী একটা লটারিও হয়, এখানে এই লটারিতে ড্র হয় এবং এটা অনুযায়ী পেমেন্ট করা হয়, প্রতি বছর প্রতি মাসেই করা হয়। হ্যাঁ, একটা বড় লিস্ট আছে 10,000 টাকা করে পেমেন্টের, আবার 1 লাখ টাকার পেমেন্টেরও আছে, 50,000 টাকাও একজনের আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে 25,000 টাকা। এটা এনকারেজ করার জন্য এই মেশিনে যদি আপনি পেমেন্ট করেন ইএফটি মেশিনে, তাহলে সরাসরি আপনার ইয়েটা পেমেন্টটা ইয়েতে চলে যাবে, জাতীয় রাজস্ব বোর্ডের ক্যালকুলেশনে চলে যাবে, এবং এটা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না।
কাস্টমার হিসেবে আমরা কিভাবে এনশিওর করবো যে এটা ইএফডি মেশিন ইউজ করছে কিনা ওরা, বা লেখা আছে এবং আপনাকে ইএফডি মেশিন ইউজ করলে একটা কিউআর কোড সহ একটা ইনভয়েস দেবে, কুপন দেবে এবং এখানে এই ধরনের একটা নাম্বার দেয়া থাকবে। এই যে এখানে নাম্বার আছে, এই ধরনের একটা নাম্বার দেয়া থাকবে। সেটা আচ্ছা, ইনভয়েস না? হ্যাঁ ইনভয়েসে এই ধরনের এটা আহ, আমরা যেমন পোজ মেশিন থেকে যেরকম ইনভয়েস পাই আর কি, এই ছোট হুম একটা ইনভয়েস থাকবে। হুম হুম। এই কিন্তু মেশিনটা এই সমস্যা তো সরকারেরই এটা। এই মেশিনটা সরকার এনেছে, কিন্তু এটা ওইভাবে দিতে পারেনি সবাইকে। এক, দুই হচ্ছে দেওয়ার পরে ওইটা ব্যবহার করে না যারা দিয়েছে, যাদের দেয়া হয়েছে তারা হয়তো 10টা ট্রানজাকশনে 2টা ওই মেশিনে দিল, বাকিগুলা অন্যভাবে ইনভয়েস করলো। মানুষ যাতে এটা খুঁজে নেয় সেজন্য এই লটারির সিস্টেমটা করা হয়েছে। খেয়াল করে দেখেন, যাতে এটা চায় যে না আমাকে ওইটা দেন। এটা তো লটারির একটা সিস্টেম করা হয়েছে। এটা একটা প্রাইজ রাখা হয়েছে এটার জন্য, মানুষ যাতে চায়। ও, এই প্রাইসটা হলো সাধারণ যারা ক্রেতা তাদের? হ্যাঁ, ক্রেতা তাদের আচ্ছা জন্য, আচ্ছা। আহ, ক্রেতার জন্য রাখা হয়েছে এই প্রাইসটা, যাতে করে ক্রেতা এটা চেয়ে নেয়। তো আমরা ওই জীবনেও পাবো না স্যার যদি এটাকে ইউজ না করি। এখন এখন আহ আমরা মানে ভ্যাট সিস্টেমে গিয়ে এই যে খালিদ হাসান ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এখানে কিছু কিছু ব্যবসায়ী লাভবান হচ্ছে। ভ্যাটটা তো জনগণ দিচ্ছে, আপনি তো আপনার কাছ থেকে ভ্যাট নিয়ে যদি নিচ্ছে সব, হ্যাঁ। আপনি যদি না দেন তাহলে সরকার আদায় করতে পারে, এটাও এখানে হুম, সরবরাহ হুম। মানে গ্রহীতার মিথ্যা ঘোষণায় এটা এটা বলা আছে। আর আহ, আমরা ভ্যাট দিচ্ছি, কিন্তু ভ্যাট দেওয়ার পরে ভ্যাট আদায় হচ্ছে না। এখন এই ক্ষেত্রে একটা বড় যুক্তি আছে ব্যবসায়ীদের, যে না আমরা যে দেব ভ্যাট, আমরা তো উপকরণ করে রেয়াত পাচ্ছি না ঠিক মতো। এই রেয়াতের যে বিষয়টা আছে, শুধুমাত্র 15% যারা প্র্যাকটিস করছেন তারা রেয়াত পাচ্ছেন, বাকি কেউ রেয়াত পাচ্ছেন না, সরাসরি ভ্যাট দিয়ে দিতে হচ্ছে। তো রেয়াত না পাওয়ার কারণে, কিন্তু এটাও আসলে এত মানে স্ট্রং লজিক হয় না, কারণ আমাদের তো অনেক রিডিউস রেটটা তো অনেক কম, 5% আছে কিংবা 7.5% আছে। তো এই রেটটাও অনেক কম। তবে আমি মনে করি যে রেয়াত যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ভ্যাট প্রদানের আহ প্রবণতা কমই থাকবে। রেয়াত পাওয়ার একটা সুযোগ থাকলে তখন ভ্যাটের ইয়েটা থাকে, এবং এই সুযোগটা অবশ্যই ব্যক্তি পর্যায়েও অন্যান্য ক্ষেত্রে দেয়া উচিত। রেয়াতের বিষয়টা দিলে তখন ইনভয়েস গুলা কাউন্টে আসবে। ইনভয়েস গুলা তো কাউন্টে আসে না, তখন ইনভয়েস গুলা কাউন্টে আসবে যদি রেয়াতের বিষয়টা থাকে এবং ইলেকট্রনিক মেশিন ইউজ করা হয় রেয়াতের ক্ষেত্রে। না, ম্যানুয়ালি এইভাবে সম্ভব না, এটা যত যাই আইন যত কঠিনই করেন এটা সম্ভব নেই। যে আমার কাছে একটা ইনভয়েস আছে, এর মধ্যে আপনি যে নাম্বারটা দেখাইলেন এই ধরনের কোনো নাম্বারই নাই, যেটা হইলো ওই পুরস্কৃত করার কোনো নাম্বারই নেই, ভ্যাট তা- নাম্বারটা আছে। তার মানে ওই ইনভয়েস না এটা, হ্যাঁ, সেটা ইনভয়েস না, মানে ওই মেশিনের ইনভয়েস না। এফডি ডিভাইসের হ্যাঁ, ইনভয়েস না। না, সুতরাং এমবিআর তো দ্বৈত পদ্ধতিতে মানে না, দ্বৈত পদ্ধতি সম্ভব না, আপনি সম্ভব করলে না। সবাইকে ওই হ্যাঁ, ডিভাইসের আওতায় আনতে হবে। সেটাই। আর যদি না পারেন তাহলে এটা করার তাহলে প্রয়োজন বাদ নেই। দেন, হ্যাঁ, হ্যাঁ, সোজা কথা। আর আসলে ওই ডিভাইস থেকে সহজ বিষয় হচ্ছে যদি এনবিআর নিজেরা সফটওয়্যার ডেভেলপ করে এবং ওই সফটওয়্যারের ব্যবহার আহ, করার জন্য সবাই বাধ্য থাকে এবং ওই সফটওয়্যার দিয়ে যদি ইনভয়েস ইস্যু করে তাহলে হিসাবটা সরাসরি চলে যাবে, ডিভাইসের প্রয়োজনীয়তা থাকবে না। ডিভাইস গুলা কেনা হয় আসলে এখানে কেনার ক্ষেত্রে আমাদের একটা আগ্রহ থাকে শুধু বিভিন্ন। আমার মনে হয় না যে কেনা, ধরেন ওটাও আছে, সাথে আমার মনে হয় যে এই যে ম্যানিপুলেশন করা বা সহযোগিতামূলক
আচরণ একে অন্যের বন্ধু, সেই হিসেবে যে ট্যাক্স রিডিউস করা বা এগুলোর যে আছে সেটাও একটা বড় কারণ এটা হ্যাঁ, ইমপ্লিমেন্ট সেটা রাখা। তো আছেই। আমরা যদি সফটওয়্যারের নিয়ে আসা যায় কার্যক্রমটুকু ডিভাইসে না থেকে, ডিভাইস যেহেতু কানেক্টেড হতে হলে আপনার সার্ভার লাগছে কানেকশনের জন্য, ইন্টারনেট কানেকশনের লাগছে। যদি সফটওয়্যারের মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই প্রবণতা আর সম্ভব হবে না। আপনাকে যে ইনভয়েসটা ইস্যু করা হলো এটা যদি একটা সুনির্দিষ্ট সফটওয়্যার থেকে ইস্যু করা যায়, হুম। সবাই ওই সফটওয়্যার ইউজ করবে। আমরা তো অনেকগুলা সফটওয়্যার ইউজ করি ইন্টারন্যাশনালি। বিভিন্ন সফটওয়্যার আছে পপুলার সফটওয়্যার গুলা। তো এনবিআর এর যদি নিজস্ব সফটওয়্যার থাকে এবং যারা ভ্যাট এনলিস্টেড তারা ওই সফটওয়্যারে 6.3 যদি ইস্যু করতে হয়, সেক্ষেত্রে ভ্যাট এর ক্যালকুলেশন একেবারে পুরোপুরি অটোমেটেড করা সম্ভব। 100% অটোমেটেড করা সম্ভব ইনক্লুডিং রিটার্ন। একটা সফটওয়্যার যদি মেইনটেইন করা যায় সারা দেশে সব ভ্যাট রেজিস্টার এর জন্য। এটা সব খুব অফিসে খুব সব খুব যে দোকানে। কঠিন তা কিন্তু না। না, এটা কোনো কঠিন কাজই না আমার মতে। খুব কঠিন যে হুম। তা কিন্তু না। এক 1 থেকে 1.5 বছর লাগতে পারে এটা শুধু ইমপ্লিমেন্ট করতে হ্যাঁ, একটা শহর সেন্টার। এলাকায় যেসব হ্যাঁ। জায়গায় ইন্টারনেট কানেক্টিভিটি আছে এই সবগুলা তো নিয়ে আসা যাবে সফটওয়্যারের ইয়েতে। বাকিগুলা হয়তো আহ এন্ট্রিটা বাধ্যতামূলক করলেন যারা হ্যাঁ। মানে রিয়েল টাইম করছে না তারা ব্যাচ ব্যাচ ভিত্তিক তারা এন্ট্রি দেবে এই বিষয়টা করা, কিংবা ব্যান্ড রুল কিংবা স্ট্যাম্পের মতো ইনভয়েসটাও করতে হবে। এখানে ইউনিক কোড দিয়ে ইনভয়েসটা যদি আলাদা করা যায় তাহলেও ইনভয়েসটা দেখা যাবে আর কি। ইনভয়েস যদি আলাদা ভাবে দেয়া যায় হুম। সেটাই। যে এনবিআর কর্তৃক পাবলিশড যে ইনভয়েস আছে ওই ইনভয়েসে আপনাকে দিতে হবে এই ধরনের। এটা খুব ইয়ে না, মানে সদিচ্ছা থাকাটাই যথেষ্ট। হ্যাঁ, আর এতদিন ধরে ভ্যাটের কাজ হচ্ছে, এখন যদি এসে দেখা যায় যে আমরা এত ভ্যাট দিচ্ছি, এটা গভর্নমেন্ট কিছুই হ্যাঁ, পাচ্ছে না, গভর্নমেন্ট এটা তো পাচ্ছে না। গভর্নমেন্ট তো খুবই এটার দুঃখজনক। ছোট একটা পোর্শন পাচ্ছে। আমরা যারা মানে হিসাব করলে যারা প্র্যাকটিশনার আমরা যদি হিসাব করি তাহলে কতটুকু পাচ্ছে এটা আসলে রিটেইলে ইম্পোর্টে পাচ্ছে সবই, আমদানিতে পাচ্ছে সবই, কিন্তু রিটেইলে কতটুকু পাচ্ছে এটা আসলেই আসলেই কোয়েশ্চন আছে। গবেষণার বিষয়। হ্যাঁ, সেক্ষেত্রে বরঞ্চ এটা যদি বন্ধ থাকে ভ্যাট আদায় তাহলে প্রাইস কমবে, যেটা গভর্নমেন্ট অন্যভাবে লাভবান হবে। সেটাই। কিছু ক্ষেত্রে যদি ভ্যাট ছাড়ও দেয়া থাকে পুরোপুরি হুম। সেক্ষেত্রে দাম কমবে রিটেইলে। আমদানিতে ঠিকই তো কালেক্ট করা হচ্ছে, আমদানিতে রাইট। তো আর কেউ অ্যাভয়েড করতে পারছে না। হ্যাঁ, হুম। আমদানিতেও পারছে এই যে মূল্য ঘোষণার মাধ্যমে পারছে। সেটা তো লিমিটেড কিছু লোক এটা হ্যাঁ, ধরা এটা যায়। এটা কত কম বেশি করবে? হ্যাঁ, মূল্য সেটাই। ঘোষণাতে তো আপনার একটা প্রাইস তো ডিক্লারেশন করতে হবে। আপনি ৫০০ টাকার প্রোডাক্ট না হয় ৩০০ টাকা ডিক্লেয়ার করবেন। কিন্তু ৫০০ টাকাই তো মানে পুরোটাই তো বাদ দিতে পারবেন না। আর আমরা রিটেইলে যেটা দেখছি পুরোটাই বাদ পড়ে যাচ্ছে। আপনি যে টাকার খাবার খেলেন, ৳১,০০০ টাকার খাবার খেলেন, মনে করেন আপনার সে ফর এক্সাম্পল ৳৫০ ভ্যাট আসলো তো পুরোটাই দেয়া হলো না। সেটাই। তো এই যে পুরো ভ্যাটটা দেয়া হলো না, আমরা কিন্তু ঠিকই ভ্যাটটা দিলাম। যার কাছে ভ্যাট দিলাম সে যদি ঠিকমতো না দেয় ভ্যাটটা ওই ব্যবসায়ী, সেক্ষেত্রে সরকার কিন্তু ভ্যাটটা পেল না। না। এই জায়গাটাই ভ্যাটের সবচেয়ে বড় মানে গ্যাপ আরকি এখানে। আর আমাদের আলোচনায় দেখা যায় যে সবসময় ব্যবসায়ীরা বলেন যে ভ্যাট বাড়ানো কিংবা নিয়ে ভোক্তারা এই বিষয়ে আলোচনা করেন না। তো ভোক্তা যে ভ্যাটটা প্রদান করলেন এটা সরকার পেল কিনা এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় বিষয়। সেটাই তো আসল উদ্দেশ্য, ভ্যাট নেওয়ার আসল হ্যাঁ, উদ্দেশ্য তো গভর্নমেন্ট। আসল উদ্দেশ্য আমি গভর্নমেন্টকে টাকা দিলাম, হ্যাঁ। গভর্নমেন্ট টাকা যদি না পায় সেটা কিরকম হবে? তো এই যে এই জিনিসটা সচেতনতার সাথে সাথে টেকনোলজি থাকতে হবে। টেকনোলজি ব্যবহার থাকলে অবশ্যই এটাই হবে। এবং আমরা যদি ব্যক্তিগতভাবে যদি এই যে রিফান্ডের যে বিষয়গুলা বাইরে আছে, এই
ইউরোপিয়ান সিস্টেমে কিংবা ইউকে তে আছে, এই বিষয়টা যদি আমাদের এখানে থাকতো তাহলে ধরা পড়ে যেত। আমরা যখন ইনভয়েস গুলা রিফান্ডের জন্য দিতাম হুম, তখনই ওরা ধরা পড়ে যেত। রাইট। ওরা ক্রস তো খালি খালি করেনি, ওরা ক্রস চেকিং ক্রস সিস্টেম এটা। ক্রস চেক, হ্যাঁ ওই যে এমনিতে দেয়নি, এটা ক্রস চেক হুম, হয়ে যাচ্ছে এটার মাধ্যমে একটা পার্সেন্টেজ। হুম, তো ওই ক্রস চেকে গিয়ে কিন্তু ধরা খেয়ে যেত। আপনি মনে করেন ফর এক্সাম্পল একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি একটা প্রোগ্রাম আয়োজন করেছেন রেস্টুরেন্টে, আমরা যেহেতু রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করছি, রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, এখানে খাওয়া দাওয়া এবং ভেন্যু চার্জ সহ যেটা পেমেন্টটা এসেছে, সেই সাথে সার্ভিস চার্জ যেটা আছে তাদের, এটার উপরে তারা আবার ভ্যাট নিয়েছে। তো আপনি ভালো কথা, ভ্যাট সহ পেমেন্ট করে দিয়েছেন, দেওয়ার পরে তারা ওই ভ্যাটটা আর জমা দেয়নি, ওই পরিমাণ ভ্যাট তারা জমা দেয়নি, তারা কম দিয়েছে জমা। এখন ওই প্রতিষ্ঠানের কাছ থেকে যারা সার্ভিস নিয়েছে সবাই যদি ওই ভ্যাটটা যেটা দিয়ে এসেছে, তারা যদি এটা আবার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকতো, উপকরণ মানে আহ, হ্রাসকারী সমন্বয় হিসাবে কিংবা আপনার হিসাবে, উপকরণ কর রেয়াত হিসাবে, সব ক্ষেত্রে তো আর রেয়াত নেওয়া যায় না আমরা জানি। তাহলে তখন ইনভয়েসটা আসতো, ইনভয়েস আসলে তখন আপনি কার কাছ থেকে নিয়েছেন এই বিষয়টা আসতো, কাকে ভ্যাট দিয়েছেন এটা আসতো, তখন কিন্তু ক্রস চেক হতো, ক্রস চেকে ধরা পড়তো বিষয়টা। আমরা যত বেশি উপকরণ কর রেয়াতের বিষয়টা ইমপ্লিমেন্ট করা যাবে, ভ্যাটের আইনের ভ্যাট টার্মের যে মূল উদ্দেশ্য ভ্যালু এডিশনের সাথে ট্যাক্স হবে, এটা যত বেশি বাস্তবায়ন করা যাবে তত বেশি ভ্যাট কালেকশন বাড়বে আমার মতে, এই বিষয়টা আর কি। তো এটা আমাদের জানা উচিত যে ভ্যাট, আমি বিভিন্ন জায়গায় দেখি ডিসকাশনে যে ভোক্তাদের বিষয়টা পুরোপুরি অবহেলিত, এই বিষয়ে কেউ আলোচনাই করে না। আমি যে টাকা দিলাম এটা গভর্নমেন্ট পেলো না, এই টাকা এটা তো আমার জন্য খুব আনন্দদায়ক না। আমি যে টাকা দিলাম ভ্যাট বলে আমার কাছ থেকে নিয়ে গেল, কিন্তু এটা জমা দিল না, আমার কাছ থেকে ভ্যাট বলে নিয়ে গেল কিন্তু এটা যে ব্যবসায়ী নিয়ে গেল সে জমা দিল না। এবং এটা মনে হচ্ছে যে নিবন্ধিত ব্যক্তি আর ভ্যাট অথরিটি তাদের মধ্যেকার বিষয়, কিন্তু টাকাটা তো যাচ্ছে ভোক্তার, টাকাটা হ্যাঁ তো সেটাই। ভোক্তা আমরা তো দিচ্ছে, হুম, কিন্তু কিন্তু ফাঁকিটা দিচ্ছে কারা? নিবন্ধিত ব্যক্তি ফাঁকি দিচ্ছে, এবং এটা মনিটর করার দায়িত্ব যারা, তারা সঠিকভাবে মনিটর করছে না, তারা এখানে সুযোগ দিচ্ছে বলে। তো এখানে তো মানে ভোক্তা হচ্ছে বাদী, ওরা হচ্ছে বিবাদী এই মামলায়, ব্যবসায়ী এবং ভ্যাট অথরিটি হচ্ছে বিবাদী। আমি ভ্যাট দিয়েছি, এটা সরকারি কোষাগারে কেন জমা হলো না, এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে নিবন্ধিত ব্যক্তি মানে যারা ব্যবসায়ী তারা, এবং রাজস্ব আদায়ে যারা নিয়োজিত তারা দায়ী। এবং এটা কিন্তু তাদের জন্য লাইবিলিটি, এটা আদায় করাটা এবং প্রদান করাটা তাদের জন্য লাইবিলিটি, যখন আমরা ভ্যাট দিয়ে দিলাম তারপরে। এই জিনিসটা আমাদের পুরো ভ্যাটের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনায় এই বিষয়টা কোথাও স্থান পায় না, যে সাধারণ জনগণ যে টাকাটা দিল, সরকারকে দিল, যেটা মানে রাষ্ট্রকে দিল যে অর্থটুকু, এটা রাষ্ট্র কেন পেল না, এর জন্য দায়ী কে? তো এটা মানে কর নির্ধারণ আমরা অনেক সময় মনে করি যে ভ্যাটটা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকারক কিংবা ব্যবসায়ীরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আসলে এটা না দেওয়ার কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে খালিদ হাসান ভাই বললেন যে এটা একটা ব্যবসা হয়ে গেছে ভ্যাট, ভ্যাট আসলেই ব্যবসা হয়ে গেছে, একটা ভ্যাটটা তো একটা ব্যবসা হয়ে গেছে কিছু কিছু প্রতিষ্ঠানের জন্য। কারণ আপনার যে পরিমাণ ভ্যাট আসে, ওই পরিমাণ ভ্যাট যদি জমা না দেয়, কারো যদি মনে করেন ফর এক্সাম্পল 15% রেটে কেউ যদি ভ্যাট আদায় করে, আদায় করার পরে
টোটাল টার্নওভারের 15%। এটা আদায় করার পরে মনে করেন উনি হয়তো 5% জমা দিলেন। আমি বেশি অংশই ধরলাম। মানে প্র্যাকটিসে তো অনেক কম পাওয়া যায় আমরা দেখি। 5% জমা দিলেন তাহলে উনার কাছে থেকে গেল কিন্তু 10%। ওই 10% টা কিন্তু উনার একেবারেই নেট প্রফিট। কারণ এটা প্রাইসের উপরে ভিত্তি করে উনি প্রাইসের বাইরে আরো 10% নিয়েছেন। তার মানে উনার নেট প্রফিটের সাথে ওই 10% টা অ্যাড হচ্ছে। তো একটা প্রতিষ্ঠানের নেট প্রফিট মার্জিন যদি 5% হয় কিংবা 10%ই হয় তাহলে এটা বেড়ে গেল আরো 10%, 20% হয়ে গেল ভ্যাটের কারণে। যেটা আমরা ওই সিগারেটের মূল্য নির্ধারণের বিষয়টা যখন দেখেছিলাম ওই জায়গায় আমরা আলোচনা করেছিলাম যে টার্নওভার কিন্তু ভ্যাট বাড়া সম্পূরক শুল্ক বাড়ানোর সাথে সাথে তাদের লাভটাও বাড়ে। তো এখানেও ভ্যাটের মাধ্যমে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা সঠিকভাবে ভ্যাট মানে জমা না দেন তাদের প্রফিটটা বেড়ে গেছে ভ্যাট নিবন্ধিত হওয়ার মাধ্যমে। ধারা 75 গেল। ধারা 76 কর নির্ধারণী নোটিশের গ্রহণযোগ্যতা। কর নির্ধারণী নোটিশের গ্রহণযোগ্যতা চূড়ান্ত কর নির্ধারণ নোটিশের মূল বা সত্যায়িত কপি কার্যধারায় চূড়ান্ত প্রমাণ হিসাবে এমন রূপে গ্রহণযোগ্য হইবে যেন উক্ত কর নির্ধারণ যথাযথভাবে সম্পন্ন করা হইয়াছে এবং কর নির্ধারণ সম্পর্কিত কার্যক্রম ব্যতীত কর নির্ধারণের সকল বিষয় এবং নির্ধারিত করের পরিমাণ যথার্থ বিবেচিত হইবে। চূড়ান্ত কর নির্ধারণের আদেশ দিলে এটাই যথার্থ বিবেচিত হইবে। উপধারা 2 কোন কর যাহা নির্ধারণ করা হইয়াছে বা কার্যকর করা হইয়াছে উহা আকার ও প্রকারগত কারণে রদ করা যাইবে না বা বাতিলযোগ্য বলিয়া গণ্য হইবে না। 3 কোন কাজ না করা বা কোন ভুল ত্রুটির কারণে কোন কর নির্ধারণ ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হইবে না যদি কর নির্ধারণ এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হয় এবং কর নির্ধারণের আওতাধীন ব্যক্তি বা যাহার উপর কর নির্ধারিত হইতে পারে তাহার নাম চূড়ান্ত নোটিশের সাধারণ ধারণা অনুযায়ী উল্লিখিত হয়। উক্ত চূড়ান্ত নোটিশে সাধারণ ধারণা অনুযায়ী উল্লিখিত হয়। তার মানে এখানে বিষয়গুলা ক্লারিফাই করা হয়েছে কিছু কিছু জিনিস যে চূড়ান্ত কর নির্ধারণ নোটিশটাই চূড়ান্ত, এটা যথার্থ হিসাবে বিবেচিত হবে, এটাই কমপ্লিট হিসাবে থাকবে এবং এই নোটিশের কোনো আকার প্রকারগত কারণে কিংবা কোনো ভুল ত্রুটির কারণে এটার করের পরিমাণ কর নির্ধারণ এটা প্রভাবিত করবে না। তবে নোটিশের উপরে অবশ্যই নাম থাকতে হবে যার উপর কর নির্ধারিত হয়েছে তার। এই হচ্ছে কর নির্ধারণ চ্যাপ্টার। কোনো কোয়েশ্চন আছে কিনা ধারা 77-এ কিংবা অন্য কোনো ধারায় এখানে? ঢালি ভাই কোনো কোয়েশ্চন আছে কিনা? না স্যার, তবে একটু ইয়ে লাগলো যে আমাদের কর গুলা আসলে সঠিক জায়গায় যাচ্ছে না, আমরা দিচ্ছি ঠিকই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আলোচনায়ও আসছে না। সঠিক জায়গায় যে যাচ্ছে না, হুম। কার টাকা যাচ্ছে না এই বিষয়ে কোনো আলোচনাও হয় না। এখানে করের ভ্যাটের ক্ষেত্রে ভোক্তাকে কোনো পার্টি করা হয় না কখনোই। ব্যবসায়ী এবং যারা আহ, রাজস্ব কর্মকর্তা আছেন তারাই পার্টি। এখানে ভোক্তার
অবশ্যই পার্টি করতে হবে এবং ভোক্তার কে এটা নিশ্চয়তা দিতে হবে যে আমি যে ভ্যাটটা দিলাম এই ভ্যাটটা সঠিকভাবে জমা হয়েছে সরকারি তহবিলে। এই বিষয়টা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব ভ্যাট যারা আরোপ করেছেন তাদের। তো এটা খুবই হতাশাজনক, এই যে খালিদ হাসান ভাই যেটা বললেন, যে এটা একটা ব্যবসা হয়ে গেছে অনেক ক্ষেত্রে, যে ভ্যাটটাই একটা ব্যবসা হয়ে গেছে। তো ভ্যাটটা এটা আমরা যদি কেউ যদি ভ্যাট না দেয় আমাদের কাছ থেকে নিয়ে, ভোক্তার কাছ থেকে নিয়ে যদি সরকারি তহবিলে জমা না দেয়, তাহলে এটা তো পুরোপুরি একটা আহ, এখানে একটা প্রতারণা হয়ে গেল ভোক্তার সাথে। নিলেন ভ্যাট বলে কিন্তু ভ্যাট জমা দিলেন না। তো ভ্যাটের বিষয়টা এখানে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর নির্ধারণ পদ্ধতিটা আমরা জানলাম। তো আমরা আজকের আলোচনায় একাদশ অধ্যায়ে কর নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করব, যেটা ধারা ৮৬ আমরা আজকে একটু আলোচনা করেছিলাম, দেখেছি। আর এরপরে আমরা আলোচনায় দেখব যে নিরীক্ষা এবং অনুসন্ধান কিভাবে করতে হয়। একটা অডিট ম্যানুয়ালও পাবলিশ হয়েছে, ওই অডিট ম্যানুয়ালটা আছে। আমরা আগে আলোচনায় শুরু থেকে যদি আমরা দেখি যে মূসক নিবন্ধন, টার্নওভার কর তালিকাভুক্তি সম্পর্কে আমরা জেনেছি, মূসক আরোপ কিভাবে হয় এই সম্পর্কে আমরা আলোচনা করেছি, আদায় পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, ক্যালকুলেট কিভাবে করতে হয়, কর নিরূপণ ও পরিশোধের বিষয় সম্পর্কে আলোচনা করেছি, চালান এবং দাখিল পত্র সম্পর্কে আলোচনা করেছি। মানে ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাটের রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়, তারপরে আমরা রিটার্ন কিভাবে সাবমিট করতে হয়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এর সাথে এডিশনাল দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর, এটাও আমরা আলোচনা করেছি। দাখিলপত্র পেশের বিষয়টা আলোচনা করেছি। দাখিলপত্র পেশ করার পরে যদি কোনো নেগেটিভ ব্যালেন্স থাকে, ঋণাত্মক নেট জিআর যেটাকে বলছি আমরা, এটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব কিংবা এটা কিভাবে ফেরত পাবো, এই বিষয়ে আমরা দশম অধ্যায়ে আলোচনা করেছি। এখন আমাদের আলোচনার একাদশ অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু হলো। এই আলোচনাটুকু মূসক কর্তৃপক্ষ কি করবে এরপরে, ওই আলোচনা। এর আগের আলোচনাটুকু আমাদের নিজস্ব ছিল, একজন নিবন্ধিত ব্যক্তি উনি নিবন্ধন যোগ্য নাকি তালিকাভুক্তিযোগ্য এই বিষয়ে জানা, আহ, কিভাবে কত পার্সেন্ট রেটে ভ্যাট আমরা কালেক্ট করব, ভ্যাটটা কি কোথায় প্রদান করতে হয় কিংবা আদায় পদ্ধতিটা কি, মানে এটা হচ্ছে গিয়ে যারা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি রিটার্ন সাবমিট করা পর্যন্ত তাদের কাজ। আমরা নবম অধ্যায়ে দেখলাম যে রিটার্ন পেশ করা সংশোধন, আর দশম অধ্যায়ে শুধু রিটার্ন পেশ করে আমরা যদি কোনো ফেরত পাই তাহলে এটা কিভাবে পাবো এইটুকু জানলাম আমরা। একাদশ অধ্যায় থেকে আজকের আলোচনা থেকে আমরা আলোচনা শুরু করলাম যে ভ্যাট কর্তৃপক্ষ এরপরে কি করবে, কর নির্ধারণ করার একটা বিষয় আছে, এই বিষয়টা আমরা দেখলাম একাদশ অধ্যায়ে আজকে। কর কর্তৃপক্ষ তাহলে এখন আমরা চিনবো যে তাদের কি কি ক্ষমতা আছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের। পরবর্তী ক্লাসে আলোচনায় আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ কারা, এখানে কি কি স্তরের কর্মকর্তা আছে, কার কি ক্ষমতা, কতটুকু ক্ষমতা, কে কতটুকু এক্সারসাইজ করতে পারবেন ক্ষমতা, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা নিরীক্ষা এবং অনুসন্ধানের বিষয়টুকু আলোচনা করব। নিরীক্ষা অনুসন্ধান করে বকেয়া কর কিভাবে আদায় করবে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ, এইটুকু আমরা দেখব। ফরম, নোটিশ, রেকর্ডপত্র কিভাবে সংরক্ষণ করতে হবে এটা পঞ্চদশ অধ্যায়ে আছে। আর ষোড়শ অধ্যায়ে অপরাধ, বিচার, দণ্ড, এই যে আমরা ভ্যাটের বিভিন্ন প্রবলেম সম্পর্কে আলোচনা করলাম, যে ভ্যাট রিসিভ করেছে কিন্তু ভ্যাট দেয়নি, নিবন্ধন নেয়নি, একটা প্রতিষ্ঠান নিয়েছে এক জায়গায়, আরেকটা প্রতিষ্ঠানে ওই ভ্যাট নাম্বার দিয়েই চালাচ্ছে। তো এই ধরনের যে বিষয়গুলো আছে নিবন্ধন রিলে বিভিন্ন অপরাধ রিলেটেড, এটা অপরাধের বিচার এবং
দণ্ডের বিষয়টুকু আমরা আলোচনা করব ষোড়শ অধ্যায়। তার মানে দশম অধ্যায় থেকে ষোড়শ অধ্যায় পর্যন্ত আমরা যেসব বিষয়ে আলোচনা, একাদশ অধ্যায় থেকে ষোড়শ অধ্যায় পর্যন্ত আমরা যেসব বিষয়ে আলোচনা করব কিংবা আলোচনা শুরু করেছি তা হচ্ছে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের এন্ডের বিষয়সমূহ। আর এরপরে সপ্তদশ অধ্যায়ে আমরা আপিল রিভিশন নিয়ে আলোচনা করব। আমরা ওই যে অ্যাসেসমেন্টটা হলো, কর নির্ধারণ আমরা দেখলাম, কিংবা পরে আপিল রিভিশনের এর মাধ্যমে আমরা নিরীক্ষা অনুসন্ধানের মাধ্যমে যে কর নির্ধারণ, এইসব কর নির্ধারণ পরবর্তী সব জায়গায় আমরা দেখেছি যে আপিলের একটা বিষয় বলা আছে। ওই আপিল কিভাবে করতে হয় কিংবা রিভিশন কিভাবে দায়ের করতে হয়, এই আপিল এর বিষয়টা আমরা আলোচনা করব সপ্তদশ অধ্যায়ে গিয়ে। এটা করদাতার এন্ড থেকে কিংবা নিবন্ধিত ব্যক্তির এন্ড থেকে এই বিষয়টুকু। এর মাধ্যমে মূল আলোচনা কমপ্লিট হবে ভ্যাটের মূল যে ভ্যাটের আইনের মূল আলোচনা। বিবিধ কিছু বিষয় আছে অষ্টাদশ অধ্যায়ে, যেখানে মূসক পরামর্শক নিয়োগ, মূসক ছাড়পত্র প্রদান, এই বিবিধ ছোটখাটো যে বিষয়গুলো আছে, এই বিবিধ বিষয়গুলা যেগুলা অন্যান্য কোনো চ্যাপ্টার হেডে আলাদাভাবে ক্লাসিফাইড করা হয়নি, এই বিষয়গুলা আমরা অষ্টাদশ অধ্যায়ে আলোচনা করব। এর মাধ্যমে আমাদের ভ্যাট আইনের আলোচনাটুকু কমপ্লিট হবে, আইনের আলোচনা। আর এই সাথে আমরা আরো কিছু আলোচনা আছে এর পরে আমরা এই জিনিসগুলা এর মাঝে আমরা করব, সেটা হচ্ছে উৎসে মূসক আদায়ের যে পদ্ধতি, এটা আলাদা বিধিমালা আছে, ওই বিধিমালা অনুযায়ী আমরা আলোচনা করব। আর মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালা যেটা, এটা আমরা প্রয়োজনীয় অংশটুকু আলোচনা করব ইনশাল্লাহ। এই হচ্ছে একটা সামারি পুরো আমাদের আইনের একটা সামারি। আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, আমরা এটা একটা সামারি। কোনো কোয়েশন আছে কিনা আজকের ক্লাসের প্রেক্ষিতে কিংবা বিগত ক্লাসগুলোর প্রেক্ষিতে? না স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমরা আগামী ক্লাসে আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।